হ্যালো বন্ধুরা, 22 এপ্রিল পেহেলগাম অ্যাটাকের পর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে 30 দিন সময় দিয়ে দেওয়া হয়েছে। 30 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে প্রতিটা রাজ্যকে, এবং বলা হয়েছে সমস্ত ইল্লিগ্যাল বাংলাদেশি এবং ইল্লিগ্যাল রোহিঙ্গা মুসলিমদের এক কাছে করতে, তাদের ডিটেনশন সেন্টারে পাঠাতে, এবং সেই ডিটেনশন সেন্টার থেকে 30 দিন পর তাদেরকে সোজা বাংলাদেশে পুশ ইন করা হবে। এরপর বাংলাদেশ কি করবে তাদেরকে নিয়ে সেটা বাংলাদেশ বুঝবে। এখানে অলরেডি ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পুলিশ তাদেরকে দড়ি দিয়ে বেঁধে লাইনে সাজিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। এখানে কি করা হবে তাদেরকে 30 দিনের পর তাদেরকে যতজনকে ধরা হয়েছে ডিটেনশন সেন্টারে রেখে তাদেরকে 30 দিন পর সবাইকে একসাথে পুশ ইন করে দেওয়া হবে। কিরণ রিজিজু, যিনি একজন ইউনিয়ন মিনিস্টার ভারত সরকারের, তিনি বলেছেন যে 2 কোটি রোহিঙ্গা মুসলিম এবং ইল্লিগাল বাংলাদেশি ইন্ডিয়ার ভিতরে আছে। কোটি বাংলাদেশি আছে মানে এরা 2 কোটি জব, ভারতীয়দের জব এদের কাছে যাচ্ছে, ভারতীয়দের টাকা এদের কাছে যাচ্ছে। আর এগুলো সব ইল্লিগাল, কিন্তু লিগ্যাল হলেও একটা কথা ছিল, ইল্লিগালি তারা ভিতরে ঢুকেছে বর্ডার পেরিয়ে। তারা জব, যার যেগুলো অ্যাকচুয়ালি ভারতের মানুষের পাওয়ার কথা সেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্টসরা করছে, ইল্লিগাল রোহিঙ্গা মুসলিমরা করছে। আর এরা টাকা ইনকাম করে কোথায় পাঠাচ্ছে? ভারতে রাখছে না, তারা পাঠাচ্ছে নিজেদের দেশে, নিজেদের বাড়িতে। যার ফলে ভারতের কোটি কোটি টাকা খরচা করে কোটি কোটি টাকা লস করছে ভারত। একদিকে ভারতের ইন্ডিয়ান ইউথরা জব পাচ্ছে না, অন্যদিকে বাংলাদেশিরা জব তো পাচ্ছে, উপরন্তু তাদের টাকা এখান থেকে নিয়ে তাদের দেশে চলে যাচ্ছে। অলরেডি ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে, যেটা বললাম 148টা ইল্লিগাল বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের ধরে তাদেরকে দেশে ডিপোর্ট করা হয়েছে। এদেরকে কোত্থেকে ধরা হয়েছে? রাজস্থানের যোধপুর থেকে। রাজস্থান সরকার পুরোপুরি ক্র্যাকডাউন শুরু করে দিয়েছে। তাদেরকে যোধপুর থেকে ধরে চিহ্নিত করে বাংলাদেশে পুশ ইন করে দেওয়া হয়েছে। এবং আমাদের রাজ্য সরকার কি করছে? অমিত শাহ নিজে বলেছেন যে আমাদের রাজ্য সরকার আধার কার্ড দিচ্ছে রোহিঙ্গাদের। কখনো আমরা খবরে আগেও দেখেছি যে এই রাজ্যের পুলিশ কখনো তাদের পাসপোর্ট বানাতে হেল্প করছে। মানে একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট যদি বা দেশে ঢুকে বর্ডার পেরিয়ে ইল্লিগালি দেশে ঢুকে যদি একজন পাসপোর্ট তৈরি করতে পারে কোনো অসাধু পুলিশের সহায়তায়, তাহলে তাকে ভারত সরকার আর বের করতেও পারবে না, এবং সে কোর্টে চ্যালেঞ্জও করতে পারবে, নিজেকে লিগ্যাল ইমিগ্রেন্ট বলে দাবি করতে পারে, বা এই দেশেরই নাগরিক হিসাবে সে নিজেকে দাবি করতে পারে। এবং আমরা দেখেছি বাংলাদেশ থেকে এখানে এসে কেউ পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে, কেউ ইল্লিগালি চাকরি পেয়ে যাচ্ছে, আর বিভিন্ন রকম ছোটোখাটো কাজের মধ্যে তো ঢুকছেই, সেটা নিয়ে কিছু বলার নেই। আর এদের উপরে আছে, মানে এই যে ইল্লিগাল ইমিগ্রেন্টরা ঢুকছে, এরা হচ্ছে নিচু লেভেলের কাজ করে, কোথাও কোনো ফ্যাক্টরিতে, কোথাও অন্য জায়গায় কোনো দোকানে এসব কাজ করে। কিন্তু যারা উঁচু লেভেলের গদ্দার আছে দেশের, আমাদেরই যেমন জ্যোতি মালোত্রার সাথে আরও কিছু ইউটিউবার ধরা পড়েছে, 6জনকে অ্যারেস্ট করেছে পুলিশ রিসেন্টলি। এরা যায় বিএসএফ ক্যাম্পে, এখানে এদের ফটো তোলে বিএসএফ ক্যাম্পের, এবং কোথায় পাঠায়? এগুলোকে পাঠায় পাকিস্তানে। এই ছেলেটি যে পেহেলগাম অ্যাটাকের পর কেক নিয়ে যাচ্ছিল পাকিস্তান হাই কমিশনে দিল্লিতে, এর সাথে দেখা গেছে জ্যোতি মালোত্রাকে। মানে বুঝতে পারছো এদের এদের রিলেশন, এদের হাত কত দূর আছে। অ্যাকচুয়ালি একটা ইউটিউবার যখন সাধারণভাবে ভিডিও বানাচ্ছে, সেটা একটা সাধারণ মানুষের জন্য শুধুমাত্র ইনফরমেশন, কিন্তু একজন পাক স্পাই হিসাবে তিনি সমস্ত তথ্য, তার লোকেশান, কে কোন গাড়িতে উঠছে, কোন গাড়ি থেকে নামছে, সমস্ত কিছু তথ্য কিন্তু সে সহজেই পাকিস্তানে পাঠিয়ে দিতে পারছে। তো এরকম বড় লেভেলের গদ্দার আছে আমাদের কাছে, আমাদের দেশে, এবং এরকম ছোট লেভেলের কাজ করে, এরকম কোনো ফ্যাক্টরিতে কাজ করে, এরকম মানুষজনও আছে। এরা কারা? এরা অ্যাকচুয়ালি স্লিপার সেল হিসেবে কাজ করে। এই যে এরা স্লিপার সেল হিসেবে কাজ করে, মানে এরা যে নিজেদের জব করে সেটা তো করেই, তারপরে এরা কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়ে যায় এবং অ্যান্টি হিন্দু প্রোপাগান্ডা চালাতে সাহায্য করে, এবং বিভিন্ন হিন্দু সংগঠনের ওপর অ্যাটাক করতে পারে সেরকম প্ল্যান বানায়। যেমন এখানে বলছে বাংলাদেশি ন্যাশনাল যারা ইল্লিগালি এসেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল 8জনকে, যারা আরএসএস এবং হিন্দু গ্রুপের ওপর তারা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। খুবই রিসেন্ট একটা খবর, 2 দিন আগেই 2জনকে অ্যারেস্ট করা হয়েছে হায়দ্রাবাদে, যারা ব্লাস্টের প্ল্যান করছিল। হায়দ্রাবাদে তারা এসে ব্লাস্টের প্ল্যান করছিল। এদের মেন্টালিটি সবসময় একই। পেহেলগাম অ্যাটাকে যারা অ্যাকচুয়ালি রিলিজিয়ান জিজ্ঞাসা করে অ্যাটাক করেছে, তাদের যে মেন্টালিটি ছিল এদেরও মেন্টালিটি একই। এই স্লিপার সেল সবারই মেন্টালিটি একই, আর এদের নামের মধ্যেও সব কিছু সাদৃশ্য পাবে। এবং এই যে লোক দুটোকে ধরা হয়েছে,
এরা কি করছিল, এরা র মেটেরিয়াল সিজ করা হয়েছে, এদের রেড করে পুলিশ র মেটেরিয়াল সিজ করেছে। এরা অ্যাকচুয়ালি বাড়িতে বসে বম বানানোর কিছু একটা তৈরি করার চেষ্টা করছিল, বম টম তৈরি করার চেষ্টা করছিল। এদের বাড়ি থেকে অ্যালুমিনিয়াম পাউডার, সালফার পাউডার এসব উদ্ধার করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো খবর, 2016 সালের খবর। এটা কেন দেখাচ্ছি, 2 আল কায়দা স্লিপার সেল অপারেটিভস অ্যারেস্টেড ফ্রম জামশেদপুর ঝাড়খণ্ডে 2016 সালে 2টো আল কায়দা স্লিপার সেল অপারেটিভ, তারা কোথাও নিশ্চয়ই কিছু হামলা চালানোর চেষ্টা করছিল, যার ফলে পুলিশ ধরেছে। অ্যাকচুয়ালি আমার বলার বক্তব্যের কারণ এটাই যে 2016 সালেও এরা এসেছে, এরা 2025 সালে পাহেলগামেও অ্যাটাক করেছে। আবার মাহমুদ গজনি যে 1000 খ্রিস্টাব্দে এসেছিল, সেও সোমনাথ টেম্পল 17 বার আক্রমণ করেছে। তো এরা 1000 খ্রিস্টাব্দেও আসবে, 2016তেও আসবে, 2025এও আসবে এবং 3025এও আসবে। হাজার হাজার বছর ধরে আসছে এবং হাজার হাজার বছর পরেও আসবে। যতক্ষণ না আমাদের গভর্নমেন্ট বা আমরা নিজেরা কোনো কিছু স্টেপ নিচ্ছি, ততক্ষণ এরা আসতেই থাকবে। এবং এদের মেন্টালিটি, কিছু কিছু মানুষের মেন্টালিটি একই হয়। কি মেন্টালিটি, এখানে দেখা যাচ্ছে মেন্টালিটিটা কী থাকে এদের। আর সুপ্রিম কোর্টে কেউ প্লি করেছিল যে এদেরকে রাখা হোক, ইলিগাল ইমিগ্রেন্ট, এরাও তো মানুষের মতো, দেশে রাখা হোক। তো এদেরকে প্লি করে এদের মানে সাহায্য করার জন্য ভারত সরকারকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদেরকে কেন ইনডিফিনিটলি ভারত সরকার রেখে দেবে। ভারত সরকার কি কোনো ধর্মশালা? কোনো ধর্মশালা নয় ভারত সরকার। এদেরকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতেই হবে। 2024 সালের একটা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ইউএনের ইউনাইটেড নেশনের একটা টিম ভিজিট করেছিল জম্মু কাশ্মীরে, যেখানে নাকি রোহিঙ্গারা সেটেলমেন্ট করা হয়েছে। তাদের উপর পুলিশ ক্র্যাকডাউন করছিল, তাদেরকে অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। কিন্তু এখানে ইউএন টিমের এত দরদ উতলে উঠছে, তারা সেই সব স্লাম এসে বিদেশ থেকে এসে ভিজিট করছে। প্রথমে আমি আমাদের রাজ্যের অবস্থা বললাম, তারপর জম্মু কাশ্মীরের অবস্থা বললাম, এখন দেখো বেঙ্গালুরুতেও এরা পৌঁছে গেছে। রোহিঙ্গা রেফিউজি ইন বেঙ্গালুরু অ্যাবিউজ, থ্রেটেন্ড অ্যান্ড আন্ডারপেড। আন্ডারপেড কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ যখনই এই রোহিঙ্গারা আন্ডারপেড থাকবে তখন তাদেরকে খুব ইজিলি স্লিপার সেল হিসেবে ইউজ করা যাবে। কেউ 500-1000 টাকা দিয়ে দিলেই কিন্তু এরা যে কোনো জায়গায় বম ব্লাস্ট করতে পারে। বা আমরা 2019 সালে যেমন দেখলাম স্লিপার সেল সুইসাইড বম্বার, সে নিজের গায়ে বম বেঁধে আর্মি কনভয়ে ধাক্কা মেরে 40 জন আর্মি অফিসারকে মেরে দিয়েছিল। যারা বলছিল 2019 সালে যে এনআরসি কোনো দরকার নেই, এনআরসি দেশের পক্ষে ক্ষতিকারক, এনআরসি নাকি মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার একটা উপায়, কিন্তু তা নয়। এনআরসি কেন হচ্ছে, এনআরসিটার মেন পারপাস হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে তাড়ানো দেশ থেকে। আর এটা কতটা জরুরি সেটা পেহেলগাম অ্যাটাক এবং আমরা যে পুলওয়ামা অ্যাটাক, এই অ্যাটাকের পর নিজেরাই বুঝতে পারছি যে এনআরসি খুবই একটা জরুরি। এখানে 2020 সালের একটা খবর দেখতে পাচ্ছি, এখানে বলছে বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্টস হু ফ্লেড ইন্ডিয়া ফিয়ারিং এনআরসি। যারা বাংলাদেশি কিছু ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা ইন্ডিয়া থেকে পালিয়ে গেছিল এনআরসির ভয় পেয়ে, তারা আবার ফিরে আসছে জবের ইন সার্চ ফর জব। যারা চাকরির খোঁজে আবার ফিরে আসছে, তারা চাকরির খোঁজে এসে আবার স্লিপার সেল হিসেবে কাজ করবে, আবার কোথাও বম ব্লাস্ট করবে, আবার কাউকে গুলি করে মারবে। সেজন্য এনআরসি খুবই খুবই জরুরি। আর অমিত শাহ বলেই দিয়েছেন দ্যাট নো ওয়ান ক্যান স্টপ এনআরসি। এনআরসিটা কতটা জরুরি সেটা অমিত শাহ আগেই বলেছেন, এবং প্রতিটা মানুষ যারা এনআরসির আগে বিরোধিতা করছিল তারাও এখন বুঝতে পারছে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।